কত অসহায়ভাবে জীবনযাপন করছে। আর এইসব মানুষই হলো আমার সম্পদ। আজ কোমর বেড়েছে বাংলার প্রত্যেকটা মানুষ, আর কোনো ভাউতাবাজি হলে শক্ত মনোবলকে আর দুর্বল করতে পারবে না। এবার এই বসবাসের মানুষ হাতে তুলে নেবে হাতিয়ার। এবার তৈরি থাকুন মজুরি, হয় এসপার আর না হয় ওসপার। আরে শুনুন মোদিজি শুনুন, আরে এই ম্যাডাম বলছে এরা আমাদের মারবে, এরা 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 আরে যাদের মায়ের তলায় মাটি নেই আর যাদের মাথার উপর আছে না ছাদ, তাদের মুখে শুধু আছে বড় 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 বাত। একদম ঠিক বলেছেন দিলীপ। দিদি হচ্ছে সেই দল যে দলের লাটায়ের সুতোটা আমার হাতে। একটু একটু করে টান দেব, একটা একটা করে কিট করে চলে আসবে দলে। ঠিক বলিয়েছে। আমিও আমার সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে একদম টাইট করিয়ে দিব। এক পাবলিকদের আমি টাইট করিয়ে দিব, একদম টাইট, বুঝলে মমতা দিদি? একদম টাইট। চলো চলো ভাই। দাঁড়ান মোদিজি, দিদিকে বললেন আর দিদির জবাবটা শুনে যাবেন না? এই দিলীপ বলছিল না, না আছে মাথার ওপর ছাদ আর না আছে পায়ের তলা জমি। ওটাই বাংলার মানুষের কথা বলেনি, বলেছে আপনার এই দাঙ্গাবাজ দলের কথা। সত্যি তো, আপনাদের পায়ের তলার জমিগুলো সরে যাচ্ছে সমস্ত রাজ্য থেকে। আর এই সেই মুকুল যে টাকার লোভে পুরো পরিবারের মাথা বিক্রি করেছে ওই মোদির পায়ে। আজ না হয় কাল এই মোদি আর দিলীপ তোমাকে মারবে লাট, সেদিন কেন তুমি পেতো না তৃণমূলের কাছে হাত? তাহলে বাংলার মানুষ বুঝিয়ে নেবে কোনটা তোমার বাপ আর কোনটা তোমার জয়। সেন্ট্রাল ফোর্সে বুটের শব্দ শুনিয়ে বন্দুকের নল ঠেকিয়ে মানুষকে ভয় দেখানোর দিন আপনার শেষ হয়ে গেছে। ভুলে যাবেন না, এইটা বাংলার সেই মাটি যেই মাটিতে জন্মেছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা। বাংলা মায়ের গর্ভে এই মাটিতেই জন্মেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। ভুলে যাবেন না তার অমর বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আরে কি শুনছেন কি মোদিজি? দাঁড়ান, কোথায় পালাবেন? যেখানেই পালাবেন সেখান থেকে টেনে হিচড়ে বের করে আনবে এই বাংলার মানুষ। অনেক করেছেন মিথ্যাচার, অনেক গেছেন ভাউতাবাজি, কিন্তু আর নয়। মিথ্যাচার? আরে আপনি কোনটা মিথ্যাচার বলতে চাই? সবটাই সবটাই আপনাদের মিথ্যাচার। আর আপনার নাকে যদি দড়ি বেঁধে আমি না ঘুরিয়েছি তাহলে জানবেন বাংলার বাঘিনী আমি মমতা ব্যানার্জি নয়। বলেছি, তাই বাংলার মানুষ আপনার মতো ক্ষমতাওয়ালা চেয়ারওয়ালাকে আবার বানিয়ে দেবে গলির চামড়া। জ্বলে গেল, জ্বলে গেল অনাবৃষ্টিতে মাটকে মাঠ জ্বলে মুড়ে খাক হয়ে গেল। জমিদারের চারাগুলো জল না পেয়ে জমিতে যে মারা গেল। কেঁদো না গো, কেঁদো না। তুমি যদি এমনি করে কাঁদো তাহলে আমরা কোথায় যাই বলো তো? ভালো করে খাও না, ঘুমো না, রাতে ঘুমের ঘরে আবার মাঝে মাঝে চিৎকার করে ওঠো। বলে তুমি যদি এমন করো তাহলে তোমাকে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। যখনই মাথার তালা মুখের সামনে নিয়ে বসে চোখে চলে ভেসে যায় ভাতের থালা। না বৌনা, তুই চলে যা, আজ আমি আর খাবো না। খাবো না মানে খাবো না বললে হবে? খেতে তো তোমাকে হবে। আমরা যখন খাবো তখন এক মুঠো হলেও তোমাদের খেতে হবে। হ্যাঁ গো হোসেন ভাই, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের আল্লাহ তাআলার নির্দেশ। কোনো মানুষকে অভুক্ত থাকা চলবে না। হ্যাঁ, হরিদাসী বহিন বলি, মুখে তো বলো বহিন হরিদাসী। আর কোনো বিপদে পড়লে তখন এই বহিনের কথা বুঝি তোমার মনে থাকে না? বলি কেন, আমি কি মরে গেছি? না হরিদাসী না, তুই চুপ কর। মরে গেছে, মরে গেছে, তোদের জন্য এই হরিদাসী মরে গেছে। ছোট থেকে একসাথে মাঠে খেলে, গাছে চড়ে, পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটেছি আমরা দুই বোন।
তাই তো গোটা নেতাই টানার লোক বলতো আমরা দুই সই, দুজনের মাতৃগর্ভ আলাদা হলেও আমরা কিন্তু দুই বোন। আর যেই তোর বিয়ে হয়ে গেল অমনি অমনি তুই আমাকে পর করে দিলি। না তুই বিশ্বাস কর আল্লাহ খবরদার খবরদার বলে দিচ্ছি, নাম নিবি না ওই ভগবানের। এই বিপদের জন্য কে দায়ী জানো? ওই ভগবান। হ্যাঁ গো হ্যাঁ, ওই ভগবান। ওনাকে কেউ ডাকে গড, কেউ ডাকে আল্লাহ, আবার কেউ ডাকে ভগবান। আর যাদের জন্য উনি পুজো পান তাদের বিপদে আজ মুখ ঘুরিয়ে নিয়েছেন উনি। আরে যাও যাও, আর আমি তোমাকে ভয় করি না, যাও। না, আমি চুপ করবো না। নিজেরা না খেতে পেলেও কোনোদিন দিতে ভুলি না জল বাতাসা। নিজেদের ঘরে আলো না চললেও কোনোদিনও আমি জানতে ভুলি না ওনার কাছে সন্ধ্যা প্রদীপ। আর আর সেই এই মতো দরিদ্র গরিব মানুষগুলো মেঝে শুয়ে ওনাকে রেখেছেন সিংহাসনে। আর যাদের জন্য উনি পুজো পান তাদের বিপদে মুখ ঘুরিয়ে নিয়েছেন উনি। না না না, তোমাকে আর আমরা বিশ্বাস করি না, তুমি স্বার্থপর। তুমি যাও, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। আমার ঘাট হয়েছে, আমি এই নাক মুলছি, এই কান মুলছি। আর ভাইজান, আমারও ভুল হয়েছে, ক্ষমা কর। শান্তি শান্তি শান্তি, ওম শান্তি। খুব হাসি খুশি বলে মনে হ্যাঁ, হচ্ছে। খুব হাসছি। একের হামে রক্ষে নেই, তার উপর সুগ্রীব দোষর। এই, কি বললি? বলছি 26শে জানুয়ারি 1994, কিন্তু আপনারা হনুমানের দল। যে চোর চৌকিদারের জন্য রাত যাচ্ছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, তিনি নিজের মুখে কি বলছেন জানেন? কি বলছেন? আমি সপ্তম শ্রেণীর ছাত্র। আর আপনারা রাতে প্রেস মিডিয়াতে দেখাচ্ছেন তার MA পাস সার্টিফিকেট। তফাৎটা কি জানেন? এই তো উনি বদলেছেন শিক্ষাগত যোগ্যতা, আর আপনারা বদলেছেন নিজেদের বাপ মা। খবরদার, খবরদার, গায়ে হাত লাগিয়ে দেখুন, দেখুন গায়ে হাত লাগিয়ে। না, থানায় যাবো না, পুলিশ করবো না, FIR করবো না, সোজা ঘরে যাবো, টাকা দিতে আনবো, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের আমি কুপিয়ে কুপিয়ে কাটবো। বেরিয়ে যা, যা, বেরিয়ে যা, যা, বেরিয়ে যা। বাবু, চলো আমার এক। না না না, আরে যাবার আগে ওদের অভাবের জন্য কিছু টাকা এনেছিলাম, ওটা দিয়েই যায়। ওদের বড় অভাব, এই কিছু টাকা রেখে দে। না না, ফিরে নিবি না? ওই ভোটের আগে সার্জিক্যাল স্ট্রাইক করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গাবাদী কিছু মানুষকে বোকা বানাতে পারবেন। ইভিএম মেশিন কারচুপি করে ভোটে জিততে পারবেন। রাতারাতি নোট বাতিল করে নিজেদের পকেট ভরাতে পারবেন। কিন্তু ওই নোটের বিনিময়ে প্রকৃত একটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে আপনি কিনতে পারবেন না। তুমি ভুল বুঝলে। আসলে আমরা আসল নকল চিনবার ক্ষমতা আমাদের থেকে আমাদের সর্বভারতীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি। তাই তো দলের মধ্যে লুকিয়ে থাকা বেঈমানদের চিনতে তিনি দেরি করেননি। তাই আজকের দিনে আপনাকে দেখেও কি আপনি চিনতে পারছেন না? আমাদের নেত্রী বেঈমানদের চিনতে কখনো ভুল করেন না। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। উপযুক্ত জবাব। কেন ক্ষমতা হবে না এর উত্তর দেওয়া? তাই তো এসেছিল টাকা দিয়ে কিনতে। দেখছেন তো ওদের রস, ব্রিটিশরা আগুনে জ্বালিয়ে পুড়ে খাক করে দেবে আপনাদের। সাম্প্রদায়িকতা দলের তকমা মাথায় এসে বেঈমানির চাদরে মুখ লুকিয়ে মানুষের চোখে চলে সুযোগ নিয়ে যে নোংরা রাজনীতি করছেন আপনাদের অমিত বাবু, মোদী বাবু, তার পরিণতি একটাই, সেটা হলো ধ্বংস। খুব শীঘ্রই ওই দিল্লির মসনদ থেকে নামে আসবে এই মাটির বুকে থেকে। কারণ অনেক দেখেছিল বেঈমানি, স্বেচ্ছাচারিক অত্যাচার। এবার আমরা দেখবো কিভাবে কেড়ে নেব নাগরিকের অধিকার। আচ্ছা, আমরা এখন চললাম। চলো চলো বল, চলো। হ্যাঁ হ্যাঁ, যান যান যান। আরে হ্যাঁ বলে দেখছো কি, একটা চেয়ার নিয়ে এসো। উনি আমাদের ঘরে মামাটি মানুষের সদস্য হয়ে এর আগেও আমি আপনাদের এখানে এসেছি। আমাদের সর্বভারতীয় নেত্রী আমাকে মানুষের হয়ে কাজ করার নির্দেশ করেছেন। বলেছেন প্রতিটা মানুষকে ভালোবাসতে, তাদের দায় বিপদে পাশে থাকতে। মন্ত্রী হওয়া মানে মানুষের কাছ থেকে দূরত্ব তৈরি করা নয়। আমাদের সেই মহান নেত্রীর আদর্শের পথে আমি একটা প্রতীক হয়ে চলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থামো থামো থামো, তোমাদের জন্য না একটা শুভ খবর নিয়ে সুখবর? হ্যাঁ, রাজ্যের বন্যা পরিস্থিতির উপর পর্যালোচনা করে হ্যাঁ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সারা বাংলার প্রতিটি কৃষকের কৃষি ঋণ মুকুব করে দিয়েছে। আরে দাঁড়াও। কৃষকের প্রাণের কথা চাষ করা, কৃষকের চাষ ধ্বংস হয়ে গেছে, তাই সেই কৃষকদের কথা ভেবে কৃষকরা যাতে নিজের জমিতে চাষ করতে পারেন তাই বিনা পয়সায় বীজ ধান দিচ্ছে। অনেক বড় খবর আছে। হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতার পরে যে গণদেবতারা সরকার তৈরি করেন, ক্ষমতায় আনেন, সেই গণদেবতারা তাদের নিজেদের প্রয়োজনে বছরের পর বছর সরকারি অফিসে ঘুরতে ঘুরতে হাই ছুটি ছেড়ে যায়। কিন্তু দলদি মুখ্যমন্ত্রী, রূপকার মুখ্যমন্ত্রী, আমাদের দেবী, আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দুয়ারে সরকার। শুনে নাও, সেই সরকারি কর্মচারীরা প্রতিটা গণদেবতার বাড়িতে বাড়িতে যাবেন, তাদের সমস্যার কথা শুনবেন, নোট করবেন, সমস্যার সমাধান করবেন। আর বিশেষ খবর, হ্যাঁ, প্রতিটা বাবা মা যেমন পরিশ্রম করে সন্তানদের জন্য কিন্তু অর্থ জমি রেখে যান যাতে তাদের সন্তানরা খুব সুন্দরভাবে কাটতে পারে, আমাদের দরদি রূপকার মুখ্যমন্ত্রী আজকের বাংলার দেবী, আজকের বাংলার মা প্রতিটা মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড, যে স্বাস্থ্য সাথী কার্ডে 5 লক্ষ টাকার চিকিৎসা পাবে। তাহলে আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, আমি পশ্চিমবঙ্গ চলছি ছুটে, চলছি ছুটে, আমি পশ্চিমবঙ্গ চলছি ছুটে, উন্নয়নের ধারাবে কৃষি শিল্পের মেলবন্ধন শাখায় নতুন গতি মামাটি মানুষকে নিয়ে আমি পশ্চিমবঙ্গ চলছি ছুটে, উন্নয়নের ধারাবে কৃষি শিল্পের মেলবন্ধন শাখায় নতুন গতি মামাটি মানুষকে নিয়ে জয় বাংলার জয়, দিদি মমতার জয়, অভিষেকের জয়, জয় বাংলার জয়, দিদি মমতার জয় জয় জয়, তৃণমূলের জয়, আমি পশ্চিমবঙ্গ চলছি ছুটে, উন্নয়নের ধারাবে কৃষি শিল্পের মেলবন্ধন শাখায় নতুন গতি মামাটি মানুষকে নিয়ে জয় বাংলার জয়, দিদি মমতার জয়, তৃণমূলের জয়, জয় বাংলার জয় 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 জয়, দিদি মমতার জয় জয় জয়, অভিষেকের জয়। কর্মসংস্থানের ছোঁয়া আসছে থেমে থেমে, আইনি কানুন সুপ্রশাসন সাথে নিয়ে চলি করে, এই কর্মসংস্থানের ছোঁয়া আসছে থেমে থেমে, আইনি কানুন সুপ্রশাসন সাথে নিয়ে চলি করে, আর তো হারা থাকবে না কেউ আর তো হারা থাকবে না কেউ তাদের মুখে হাসি পাতা আবার বিলিয়ে, তাদের মুখে হাসি ফোটাতে পাতা আবার বিলিয়ে, জয় বাংলার জয়, দিদি মমতার জয়, অভিষেকের জয়, জয় বাংলার জয়, দিদি মমতার জয়, তৃণমূলের জয়, আমি পশ্চিমবঙ্গ চলছি ছুটে, উন্নয়নের মমতা ব্যানার্জি দেখছে, দিদিমণি দেখছে। মামাটি মানুষকে নিয়ে জয় বাংলার জয়, দিদি মমতার জয়, তৃণমূলের জয়, জয় বাংলার জয় জয়, দিদি মমতার জয় 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 জয়, অভিষেকের জয়, তৃণমূলের জয়, দিদি মমতার
ছেলে মিলে পুকুরে সাঁতার কাটবো, মাঠের মধ্যে দৌড়াবো, তা নয়। এখন আমি খাচ্ছি, এখন আমি ঘুমোচ্ছি। আসলে তা নয়, আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি বলে না নিজেকে বেশি ভাও দেখাচ্ছে। ও জানে না আমি সানাই, ওই হরি ঠাকুর আর হরিদাসীর মেয়ে। ওর মা আর আমার মা যতই সই হোক না কেন, আমি কাউকে মানবো না। মেরে না মুখ একেবারে। কি হলো মারো? তোমার সামনে দাঁড়িয়ে তোমার রহমতের আলো মেরে মুখ ফাটিয়ে দাও। না না মানে তুমি ওই ওরা বলছিল। কে কারা বলছিল? ওই ওরা ওরা। আরে ওটা তো ফাঁকা মাঠ। তারপরে ঘন জঙ্গল, তারপর জঙ্গলে বাঘ ভাল্লুক, ওরা বুঝি কথা বলে তোমার সাথে? আরে শোনো শোনো, যাও, কথা বলো না তোমার সাথে। কেন? এই দেখো, কত কষ্ট করে 3 দিনের ছুটি ম্যানেজ করলাম, ভাবলাম তোমার সাথে ঘুরবো ফিরবো, কথা বলবো, 2 চোখ ভরে দেখবো। থাক, আর দেখতে হবে না। কথা নেই বার্তা নেই, দুম করে একবার ধূমকেতুর মতো এই নেতাই ডানার মাঠে হাজরে পড়লেন। ধূমকেতুর মতো কেন আজরে বললাম জানতে চাই না তো। ঘোড়াই দিকে দারুণ একটা সুখবর আছে, শুনবে না? না। বেশ তাহলে চলি। দাঁড়াও, অনুমতি ছাড়া এক পা এগোলে না মেরে ঠ্যাং একবারে ভেঙে দেবো। বলো কি সুখবর আছে? আগ্রহ দেখছো কি? ধরো এটা। কি আছে এটার মধ্যে? ধরো, অ্যাপয়েন্টমেন্ট লেটার। পুলিশ ট্রেনিং পাস করে তোমার এই রহমত আলম একজন পুলিশ ইন্সপেক্টর। ও মা, তাই? এটা দারুণ ব্যাপার। আমি এক্ষুনি গ্রামের সবাইকে গিয়ে বলবো আমার রহমান পুলিশ হয়েছে, পুলিশ। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় পোস্টিং হয়েছে জানবে না? কোথায়? অনেক দূরে বুঝি? সে যত দূরেই হোক না কেন, রোজ একবার করে আমার সঙ্গে দেখা করতে আসতেই হবে, তা না হলে কিন্তু। আমার পোস্টিং হয়েছে নেতাই ডাঙায় থানায়। ও মা, তাই? এটা দারুণ ব্যাপার। থানায় স্কুল জীবন থেকে ভালোবাসি দুজনকে। আমরা এও প্রতিজ্ঞা করেছি, যতই বাধা বিপদ আসুক কোনোদিন কেউ কারোর পাশ থেকে সরবো না। মরতে হলে মরবো একসাথে, বাঁচতে হলে বাঁচবো, তবু কেউ কোনোদিন কারো হাত ছাড়বো না। সেটাই তো মেনে চলেছি গো। দেখো, আজ যেমন করে আমি তোমার পাশে রয়েছি, ঠিক তেমন করে সারা জীবন তোমার পাশে থাকবো। কেউ কেউ পারবে না তোমার থেকে আমাকে আলাদা করতে। আর সেটা পাকাপোক্ত ভাবে মানতে গেলে আমাদের ডিউটি জয়েন করার আগে শাদি কর। রহমত, হ্যাঁ শোনাই, আজ আমি আব্বু আম্মুকে বলবো তোমার বাবা মায়ের সাথে কথা বলতে। আমি জানি তোমার বাবা মা না বলবেন না, ওনারা আমাকে খুব ভালোবাসেন। কি হলো শোনাই, কি ভাবছো? ভাবছি আমার বাবা মা যদি তোমাকে মেনে না নেন, যদি বলেন তোমাকে চাঁদ পড়তে হিন্দু হতে হবে, যদি বলেন তোমাকে হিন্দু মতে বিয়ে করতে হবে, মানে চাঁদ পাঁচ ধর্ম এইসব আর কি। না 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 না, চলো আমরা বরং পালিয়ে গিয়ে অন্য কোথাও। না শোনাই, যা হবে সকলের সামনে, সবার অনুমতি দোয়া নিয়ে। হ্যাঁ শোনাই, আর কতদিন চলবে জাতির নামে বদজাতি? আমরা সবাই মানুষ, মনুষ্যত্ব আমাদের একমাত্র ধর্ম। হতে পারে কারো খাদ্য আলাদা, বস্ত্র আলাদা, জীবিকা আলাদা, তার জন্য তো মানুষ বদলে যেতে পারে না। মৃত্যুর পর যখন সকলের জায়গায় উপরে, তখন নিচে তো বিভেদ কেন বলতে পারো সানাই? নিচে তো বিভেদ কেন? আমি তো কখনই তোমাকে আলাদা বলে ভাবিনি রহমান। যবে থেকে আমি তোমাকে ভালোবেসেছি, তবে থেকে এক আত্মা, এক প্রাণ, এক মন হয়ে গেছি। তাই তাই তোমার থেকে সানাইকে আলাদা করতে গেলে মারতে হবে সানাইকে। আর যারা সমাজের বুকে দুটো জাতের মধ্যে ধর্মের যুদ্ধ লাগাতে চাইছে, তারা কি জানে না মোরা একই বৃন্তি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, সত্যি তো আমি তোমার নয়ন মনি। আর আমি যে তোমার প্রাণ। রহমত, রহমত চলো। কোথায়? আজ এক্ষুনি এই মুহূর্তে আমরা শাদি করব তোমার আব্বু আর আমির উপস্থিতিতে। না জানাই, আর তোমার বাবা মা ওনারা কি অন্যায় করলেন? তুমি জন্মাবার পর থেকে কত স্বপ্ন তোমায় ঘিরে, তুমি লেখাপড়া শিখবে, বড় হবে, ধুমধাম করে তোমার বিয়ে দেবে। আজ ওনাদের অবর্তমানে তোমার আমার শাদি হলে তো ওনাদের যে চোখে জল ঝরবে, তাতে আমাদের ভালো হবে ভেবেছো? তাহলে তাহলে কি করবে রহমান? দুজনই দেখছে। প্রথমে বিয়ে করবো হিন্দু মতে, ঘুরবো 7 পাক, পড়াবো সিঁদুর, পড়বে তুমি শাখা পলা। তারপর মুসলিম মতে শরীয়তের নিয়ম মেনে শাদি হবে তোমার আমার। তোমার আপন হাতে দোলাও দোলাও দোলাও
অভিষেকটা বড্ড ভার বেড়েছে। এই যেখানে যেখানে আমরা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছি, ঠিক সেখানেই পৌঁছে গিয়ে সব বন্ধ করে দিয়েছ। এমন মার মারবো না, একেবারে ঠান্ডা করে দেব। বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না দিলীপ বাবু। তুমি চুপ করো, তুমি বলেই যাও না আমি বিজেপি রাজ্য সভাপতি। ও তাই নাকি? যে রাজ্যের সভাপতি হয়ে আপনি অহংকার করছেন, মনে রাখবেন ওই অহংকার পদের লটারিটা কিন্তু আমার হাতে। তো ছেড়ে দেবো না, সমানে হাওয়ায় বাঁচতে থাকবে। তুমি এই দলে ঢোকার অনেক আগে থেকেই আমি এই সভাপতির আসনে। ওই আসনটা যে খুঁটির উপরে দাঁড়িয়ে আছে ওটার নাম কিন্তু মুকুল। আর তাছাড়া সভাপতি আপনি আগে হতে পারেন, কিন্তু অভিজ্ঞতায় আমি আপনার থেকে অনেক অনেক বেশি সিনিয়র। বিশ্বাস না হয় আপনি পাবলিককে জিজ্ঞাসা করুন। তাহলে তো আমাকেও জানতে হবে মুকুল বাবু কি জানেন আর কি করার ক্ষমতা আছে। আটে না, আর একেবারে ভেঙে দেবো। সোজা এই মুহূর্তের মধ্যে গেরুয়া ছেড়ে ঢুকে পড়বো দিদির দলে। আরে মুকুল বাবু, বলো। তাই গামছা দিয়ে না আমি যেমন পাবলিকের পায়ে জড়িয়ে ধরতে পারি, ঠিক তেমনি মুকুলের এই হাত দুটো মানুষের গলা ধরতে এতটুকু দ্বিধা করবে। এখনো বলছি শুধরে যা, না হলে না থাকবে তোর বাঁশ আর না বাজবে ওই বাঁশ। আরে আরে আরে, তোমরা কি করছো বাঙালি বাবুরা? তোমরা যদি নিজেদের মধ্যে এত ঝামেলা করো তাহলে তো তোমাদেরই বদনাম, দলের বদনাম, আমারও বদনাম। আমরা একদম চুপ রাহো, চুপ রাহো। তুম লোক কে ভেবেছো নিজেদের? এভাবে অশান্তি করে মারামারি করে কোনো কিছু হাসিল হবে না বাঙালি বাবুরা। আরে ঝামেলা লাগাবার আছে তো লাগাও বাংলায়। जहां जहां देखबे हिंदू मुसलमान एक साथे আছে সেখানে লাগাও ঝামেলা। फायदा उठाओ মানুষের শিক্ষা কি समझा समझा क्या? শুনুন মোদিজি, শুনুন। এই বাংলার মানুষের কাছে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ওরা কিন্তু কাউকে ভয় পাবে না। তাছাড়া ওনার ভাইপো অভিষেক যেভাবে সবকিছু সামলে নিচ্ছে তাতে করে কিন্তু আমরাই বেশি বিপদে পড়বো। कैसे कैसे? শুনুন শুনুন মোদিজি, ভালো করে আপনি লক্ষ্য করে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আর 5টা নেতা মন্ত্রীদের থেকে সম্পূর্ণ আলাদা মানসিকতা নিয়েছে। ওনার ভদ্রতা, ওনার শিক্ষা, সংস্কৃতি আজকের দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছে অনেক অনেক বড় সম্পদ। যথেষ্ট নিষ্ঠাবান ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কর্মক্ষমতায় ও যখন আমাকে দল থেকে বার করতে বাধ্য করেছে, আর সেখানে দিলীপের মতো কত এলো আর গেল। মোদিজি, আপনি শুনেছেন মুকুলের কথা? আপনি শুনেছেন? रहा दिलीप बाबू, हमें बात करने दो। मुकुल बाबू है बोले अभी हमें क्या करना चाहिए? এমন ভাবে আমরা কাজে নামবো সাথে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে একটা বীজ বুনে পুঁতে দিতে হবে। সে বীজটা এমন ভাবে পুঁতে দেবো যাতে করে ও না পারবে খেতে, না পারবে ঘুমোতে, আর না পারবে সংগঠনের কোনো কাজ করতে, মানে আমাদের বিরোধিতা করতে। এমন কি আছে যার জন্য কর্মক্ষমতা হারাবে ওই মমতা বন্দ্যোপাধ্যায়? আছে অফিসে মাথা খারাপ হয়ে গেছে। মোদিজির মাথা খারাপ হয়ে গেছে। ও যেটা বলছে তাতে আমাদের মরতে হবে সবাইকে। কারণ চুপ রাহো দিলীপ বাবু, মুকুল বাবু, তুমি যে বললে ও বাত যদি সত্যি ভাবি তাহলে অভিষেককে তো কিচ্ছু হবে না। অভিষেকের কিচ্ছু হবে না, শুধু ওর ভাবমূর্তিটাকে লক্ষ্য রাখতে হবে। পুরো বাংলায় মানুষের মন থেকে মুছে দিতে হবে অভিষেকের নাম। এমন ভাবে কাজটা করতে হবে ও বেঁচে থাকলেও সেটা হবে মৃত্যুর থেকে অনেক অনেক বেশি ভয়ঙ্কর। প্রতি মুহূর্তে আপনার কাছে এসে প্রাণ ভিক্ষা চাইবে। সেই জ্বালায় জ্বলে মরবে মমতা বন্দ্যোপাধ্যায়। না পারবে ভাইপোকে বাঁচাতে, না পারবে নিজে ভালোভাবে বাঁচতে। तुम लोग
खाली अभिषेक का ए होगा, ओ होगा, ए करेगा, ओ करेगा, घोड़ा का डीम करेगा, घंटा करेगा। तुम बंगाली बाबू लोग बोलता है बहुत, लेकिन कुछ करता नहीं। अरे ওর নাম মমতা দিদি আছে, বাংলায় বসে দিল্লিতে আমার চেয়ারকে লিবার হিম্মত রাখে ওই মমতা দিদি। তাই যা কিছু বলবে বুঝে সুঝে বলবে। ও অভিষেক বাবুর যা হিম্মত আর জোশ আছে, তার জন্য তোমাদের মতো কত নেতা ওর আগে পিছে ঘোরে। খালি বললে তো হবে না, ভেবে দেখেছো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? পুরো প্ল্যানিং করে কাজটা করতে হবে মোদিজি। একদম প্ল্যানিং। এবারে আমরা সবাই মিলে এমন প্ল্যানিং করে কাজে নামবো। কি তোমার প্ল্যানিং আছে এ বলেন তো মুকুল বাবু। শোনান শোনান প্ল্যানটা শোনান। এই দেখুন মোদিজি, আমাদের নতুন মহড়া। এ ভাই তুমি, তোমার তো এর আগে কোনোদিন দেখিনি। বলেন মুকুল বাবু, কোন আছে এই আদমি? বললাম। কি নাম আছে ও? লাটুয়া মোদিজি, আমার নাম লাটুয়া আছে। ও পাবলিকের দেওয়া। বাবা মা কারুর মুখ দেখিনি, কারোর মুখে শুনেছি। জন্মের পর থেকে ওই মানুষের লাথি খেয়ে খেয়ে বড় হয়েছি বলে আমার নাম লাটুয়া। তোমার জাত মানে আরে জাতপাত দিয়ে কি হবে? এই যখন যেটা দরকার হয় এই ব্যাগের মধ্যে আছি, এই পরে নি আর তোরা ফিরে যাও। এই ব্যাগের গায়ে কি লেখা আছে? এই ভারতবর্ষ মানে ইন্ডিয়া। এগো চৌকিদার বাবু, ওই হিন্দুদের দলে যখন নাম লেখাই তখন না, তখন এই নামাবলিটা আমি গায়ে জড়িয়ে নি, ব্যাস হয়ে গেলাম হিন্দু। নাম হয়ে গেল বিপ্লব। আবার ওই মুসলিম এলাকায় যখন লুকিয়ে থাকি না, ব্যাস হয়ে গেলাম মুসলিম। নাম হয়ে গেল জাবেদ আলী। এই দেখুন আমার আই কার্ড, এই দেখুন। মুকুল বাবু, হে তোমার আদমি কি সব বলছে, আমার তো দিমাগে ঢুকছে না। আরে বাংলায় অভিষেক বাবু হচ্ছে ভগবান, আর ভগবানের কোনো ক্ষতি না করে ওই ক্ষতি করতে হবে তাদের। অভিষেক বাবুকে যে জায়গায় পৌঁছে দিয়েছে। হ্যাঁ, এবার বাংলায় যে আমি অশান্তিটা লাগাবো, জাতপাতের হলেও শুরু হবে খনে দিয়ে। কি বলছি? অভিষেক বাবুর কাছের দুই পরিবার, একটা হিন্দু আর একটা মুসলিম। ওরা একে অপরের জন্য জান পর্যন্ত দিতে পারে, এতটাই ভালোবাসে। মানে ওই হিন্দু আর মুসলিম মানে দুটো জাত, আলাদা কোনো ধর্ম নেই। এক জাত, এক ধর্ম, একই প্রাণ। হ্যাঁ, এটা আমরাও দেখেছি। সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। আর ওই ভালোবাসায় ফাটল ধরাবো আমি আর আমার দলবল। তুমি তো একদম আমার মনের কথা বলে দিয়েছো বাবু। আমাদের হিম্মত আরো বাড়িয়ে দিলে। চিন্তা করো না, আমি সেন্ট্রালের প্রধানমন্ত্রী আছি। এই কাজটা হয়ে গেলে তুমি হবে আমার দলের আর এক মন্ত্রী। আরে না 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 মুকুল বাবু, মন খারাপ করো না। দিলীপ বাবু বাংলার সভাপতি হলো তো কি হলো, ও হলো বাংলার মচ্ছর, আর তুমি হবে সেন্ট্রালের স্টেট। এই আছে দিন সামনে অনেক আছে, আর হবে না রে। তোমরা এটা সামলাও, আমি সামলাবো পার্লামেন্ট। মনে রাখবে, যা কিছু হবে খুব জলদি জলদি হবে। লাটুয়া, শুনলাম খুন তো করবি, কটা করবি, কাকে করবি? আরে মানে তার যদি নামটা জানা থাকতো তাহলে আমাদের একটু থেকে সুবিধা হতো এই আর কি। হিন্দু পরিবারে আছে তিনজন, স্বামী, স্ত্রী আর তার মেয়ে। হরি ঠাকুর, হরিদাসী আর সানাই। ঠিক তাই। আর মুসলিম পরিবারে আছে তিনজন, মিয়া, বিবি আর তার একমাত্র লড়কা রহমত আলম।
আমার সইকেই ডাকি। সই, ও সই। বাবা, দাঁড়া, 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 দাঁড়া। ডাক্তারবাবু একসঙ্গে সব কটা ডাকে। ওই গোয়াল ঘরটা আগে পরিষ্কার করতে দে, তারপর সবাই মিলে একসঙ্গে ডাকবি। দাঁড়া, পরিষ্কার। ও সই, বল কি বলবি বল। কি আর বলবো বল দেখি? বলি তোর ছেলে ভেতরে ভেতরে যে এমন খেলা খেলছে সেটা আমি কোন মুখে তোর কাছে বলি বল দেখি? বলি খেললি তো খেললি, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে খেললি। হ্যাঁ, এত বছর ধরে নাকের ডগায় বসে কি খেলাই না খেলছে তোর ছেলে রহমান। এ তুই কি বলছিস সই? আমি তো তোর কথা কিছু বুঝতে পারছি না। রহমত খেলা করেছে তোদের সঙ্গে? আমার রহমত? হ্যাঁ হ্যাঁ, তোর রহমত। তোর রহমত হচ্ছে একটা গভীর জলের মাছ, জলের তলায় বসে একেবারে হাবুডুবু খাচ্ছে। বলি খেলি তো খেলি, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে খেলি। হ্যাঁ, হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো। অবশ্যই আমার কথা শোন, আমি না তোর কথা কিছু বুঝতে পারছি না। তুই একটু দাঁড়া, আমি ওই রহমতের আব্বুকে ডাকি। ও রহমতের আব্বু, রহমতের আব্বু, একবার এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ওই শোন শোন, সকাল সকাল আমার সই এসে কি বলছে, বলছে আমাদের রহমত নাকি ওদের সঙ্গে খেলেছে, জলের ভেতর ডুবেছে, হাবুডুবু খেয়েছে। গো, এ আমাদের কি সর্বনাশ হলো গো। চুপ, একদম চুপ থাকি। হাউমা হ্যাঁ, দাঁড়া করে, আমি কথা বলছি। হ্যাঁ বল। হ্যাঁ বল হরিদাসী, তুই স্বামী না কি বলছে? কি করেছে ওর রহমত? আহা, কি করেনি তোমাদের রহমত? বলে বলে আমাদের এই মান সম্মানটা সব দিল্লি। আরে বলি যা করা তোরা একটু ভুলে করতে পারতিস, কিভাবে আমাদের অসম্মান করার কি দরকার ছিল ভাই? ঠাকুর ভাই সাহেব এক কথা বলছে, হায় আল্লাহ, এ আমাদের কি? চুপ, বলছি না চুপ করতে। হ্যাঁ, চুপ করলাম। হ্যাঁ ভাই হরি ঠাকুর, হ্যাঁ। কি করেছিল অমর? কি করেছে খুলে বলো না, একটু শুনি। হ্যাঁ খুলে বলবো, বলি মেয়েকে ডাকো তো, একটু মেয়েকে ডাকো। সানাই, ওরে ও সানাই, শিগগিরই ভেতরে আয়। সানাই? হ্যাঁ মা। বলি হা করে আমার দিকে দেখছিস কি? এতক্ষণ ধরে যে কথাগুলো তুই আমাকে বলছিলিস সেই কথাগুলো এখন এদের সামনে বল। বল। ছে 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 ছে, নাক কেটে দিলি শেষ পর্যন্ত বাবা মায়ে। ওরে, তোর বাবা মা কি বলছে মা? বল না, রহমত কি করেছে তোর সঙ্গে? ওরে, আমি আমার সুগারে ঢুকি, বেশি টেনশন নিলে না আমার আবার সুগারটা বেড়ে যাবে। আমি হলাম গিয়ে পেশারি রোগী, বেশি চিন্তা করলে চলে গেল আমি নষ্ট হয়ে যাই। দিদি মা, চলে গেছে, তোমরা দেখতে চুপ। দেখতে চলে গেছে, ফের আসবে একটা না। কথাও তুই বলবি না। বলি এতক্ষণ শোন দেখতে সই, ছিল। তোর ছেলে লুকিয়ে লুকিয়ে ওই বাঁশবাগানে, খেলার মাঠে, গোটা গ্রাম ঘুরে ঘুরে আমার মেয়ের সঙ্গে প্রেম করছে। এই কি সর্বনাশের কথা গো? তোমাদের ঘরের মেয়ে তোমরা জানতে পারো না? আমাদের ঘরের মেয়ে আর তোমাদের ঘরের ছেলে, তোমরা বোঝো না কি? হ্যাঁ, হ্যাঁ? আল্লাহ, কি কথা শুনছি গো। কি আর শুনবে, দেখো সব মান সম্মান দিল আর কি। কি করবে আর, ক্ষমা করতে হবে। না 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 না, ওসব ক্ষমা টমা কিচ্ছু হবে না, একদম হবে না। আচ্ছা বাবা মা, আগে তোমরা একটু থামো। চুপ কর। বলি শোনো, তোমরা দুজনে খুব ভালো করে শুনে নাও, আজ থেকে 7 দিনের মধ্যে সবকিছু যদি মিঠে না যায় তাহলে আমি ঠ্যাং ভাঙবো ওই সাবিনার, আর আমার স্বামী ঠ্যাং ভাঙবে ওই হোসেন ভাই। ছেলের জন্য এবার মার খেতে হবে গো। কি বলছো বহিন? ওটা তো কি হবে 7 দিনের মধ্যে? বলো কি হবে? বলো বলো, তুমি বলো। হ্যাঁ বলো। স্বাধীন। হ্যাঁ, স্বাধীন হবে। আমাদের একমাত্র মেয়ে সানায়ের সাথে তোমাদের একমাত্র ছেলে রহমতের সঙ্গে স্বাধীন হবে। বিয়ে হবে। হ্যাঁ, বিয়ে হবে। যাবে তো। আরে তুমি হলে শ্বশুর মশাই, আর নতুন বউ একটু লজ্জা পাবে তো কি? হ্যাঁ? আমি ভাবলাম তোরা কি রাখা লেগে গেছি। হ্যাঁ, শোন না, আমরা দুজনে অভিনয়টা কেমন করলাম বল দেখি। ভালো অভিনয় করেছিস। তবে আমার কথা শোন। কি কথা? কথা তোকে রাখতে হবে। কি কথা বল রাখো। তোদের মেয়ে সানাই আমার বাড়িতে যখন আসবে তখন কিন্তু এক কাপড় পরে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে, তোকে রাখতে হবে। আজ থেকে 7 দিন
মানে আমার মেয়ে বিয়ের আগে তোর বাড়িতে থাকবে তোর মেয়ে হয়ে, হ্যাঁ, আর তোর ছেলে রহমান আমার বাড়িতে থাকবে আমার ছেলে হয়ে। বেশ, আজ থেকে দুটি ধর্ম একাকার হয়ে গেল মিলে মিশে। থাকবে না দু ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ। আমরা এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওই যে হবে না এনআরসি সিএ, ওই যে মানুষ মারার নীতি গো, মানুষ মারার নীতি। এই যে রবীন্দ্রনাথের বাংলা গো, এই যে কাজী নজরুল ইসলামের বাংলা। আর পাশে আছো তুমি, আমাদের অগ্নিকন্যা। দেখি কার আছে সাহস ভাঙি আমাদের। মা গো, রেখেছি তোমার হৃদয় মাজারে নিবাস তোমার কালীঘর। যখন দেখেছে পেয়েছে তোমায়, বাড়িয়ে দিয়েছ তোমার দুটি হাত। তোমায় মেরেছে ওরা, ঝরেছে রক্ত, তবুও তুমি শান্ত হওনি। আজও আছো তুমি বাংলার শিখরে, বুকের মাঝে শুনি আরেক পদধ্বনি। আয়ের নবী, আয়ের যুবা, আয়ের ছাত্রের আয়ের নবী, আয়ের যুবা, আয়ের ছাত্রের কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, পায়ে পায়ে এগিয়ে আয়ের নবী, আয়ের যুবা, আয়ের ছাত্রের কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, পায়ে পায়ে এগিয়ে জয় বাংলার জয়, জয় মমতার জয়, জয় বাংলার জয়, জয় মমতার জয়, অভিষেকের জয়, অভিষেকের জয়, আয়ের নবী, আয়ের যুবা, আয়ের ছাত্রের দল, কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, পায়ে পায়ে এগিয়ে জয় বাংলার জয়, জয় মমতার জয়, জয় বাংলার জয়, জয় মমতার জয়, তৃণমূলের জয়, মা মাটি মানুষের জয়। ওদের বুকে লুকিয়ে আছে শুধু বাসনার ফুল, ফুটিয়ে দিতে সাথে আছে বাংলাদেশের তোদের বুকে লুকিয়ে আছে শুধু বাসনার ফুল, ফুটিয়ে দিতে পাশে আছে বাংলার ভেঙে যাওয়া হাত, ছেড়ে যাওয়া হাত সারিয়ে এগিয়ে যাওয়া, ভেঙে যাওয়া হাত, ছেড়ে যাওয়া হাত সারিয়ে এগিয়ে যাওয়া। জয় বাংলার জয়, জয় মমতার জয়, জয় বাংলার জয়, জয় মমতার জয়, তৃণমূলের জয়, তৃণমূলের জয়, আয়ের নবী, আয়ের যুবা, আয়ের ছাত্রের দল, কাঁধে রেখে হাত, হাতে রেখে হাত, পায়ে পায়ে এগিয়ে জয় বাংলার জয়, জয় মমতার জয়, জয় বাংলার জয়, জয় মমতার জয়, অভিষেকের জয়, তৃণমূলের জয়, অভিষেকের জয়, তৃণমূলের জয়। সাত দিনের মধ্যে 3টে দিন কেটে গেল, আর মাত্র 4 দিন পরে আমার আর সানাইয়ের বিয়ে। কি যে আনন্দ হচ্ছে। তবে জামাই হবার আগে এই ঘরের ছেলের আদরটা 3 দিন ধরে যে পেয়ে চলেছে সানাইয়ের বাড়িতে, এটা আমার জীবনে একটা বাড়তি পাওনা। সানাইয়ের বাবা মা এমন ভাবে পাশে বসে খাওয়াচ্ছেন, কথা বলছেন, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছেন, মনে হচ্ছে যেন আমি ওনাদের সত্যি সত্যি জন্ম দেওয়া সন্তান। ওই বুঝি সানাই আসছে, কথা ছিল 7 দিন ওর সাথে দেখা হবে না, তাই রুটি বলেছি এখানে আসতে। আর ও এলে আমি বলবো তুমি
আমি শুধু জীবনের খেলাধর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলাধর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে যত ব্যথা দুজনে যত ব্যথা দুজনে নমস্কার নমস্কার নমস্কার। তাই এই অন্ধকারে বাঁশবাগানে একা একা কি করছেন? এটা আপনাকে বলতে হবে নাকি? আচ্ছা, কে আপনি? কোনদিন তো এই অঞ্চলে দেখেনি। তাছাড়া এই ভোর সন্ধ্যেবেলায় আপনি এখানে কি এই দেখুন, আপনি যখন পুলিশ ট্রেনিং এ গিয়েছিলেন তখন আমি এই গায়ে এন্ট্রি মেরেছি। এই রেল লাইনে ওই পাশটাই আমার বাড়ি। এই দেখুন, এই ভুলেই গেলাম। এই শালা এই ছোট্ট মাথায় আর কত মশলা ঢুকিয়ে রাখি বলুন। আপনি তো আবার এখন ইন্সপেক্টর রহমান আলম। সালাম আলাইকুম। এবার আমি বুঝতে পারলাম আপনি এই ভোর সন্ধ্যেবেলায় এই বাঁশবাগানে কি করতে এসেছেন। কি করতে স্যার? আমার পিছু নিয়েছেন, দেখছেন আমি কখন কোথায় যাই, কি করি, কার সাথে কথা বলি, তাই তো? মায় দিব্যি স্যার, একদম ঠিক বলেছেন। আপনার কি শালা ব্রেন মাইন্ড? বলুন আপনার মতলবটা কি বলুন। খুব সহজ। আও আও হাইলো। কে তোমরা? কি চাই এখানে? কি ব্যাপার? কি ব্যাপার? ঘাবড়ে গেলে? হ্যালো, কি হচ্ছে? কে ফোন করেছিল? সেটা নিশ্চয়ই আপনার জানার বিষয় নেই। তুমি তোমার মতলবের কথা বলো। খুব সহজ। কি হয়েছে? কি না যায়নি, পরে কথা বলছি। বলো বলো, তোমরা কি বলবে, তাড়াতাড়ি বলো। সানাই হলো আমাদের হিন্দু ঘরের একমাত্র মেয়ে, আর তুমি হলে হিন্দুর জন্মসূত্র মুসলিম। তাই তোমার ভালো চাই বলে তোমাকে বোঝাতে এলাম। সরে যাও সানাইয়ের জীবন থেকে। সানাইকে শাদি করে সংসার করা তো দূরের কথা, ওর ছায়া অব্দি মারাবে না। আর বোঝাতে আসবো না, এই প্রথম আর এই শেষ। না বুঝলে ওই হোসেন আর সাবিনার একমাত্র ছেলেকে সোজা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবো। হ্যাঁ, আর একটা কথা, আমাদেরকে দিয়ে তোকে যে বোঝাতে বললো তারা অন্য কেউ নয়, সানের বাবা হরি ঠাকুর আর মা হরিদাসী। আমাদের একটাই কথা, সরে যাও সানের জীবন থেকে। উল্টো সিধা করলে সারা ওই চল চল চল। দাঁড়াও, তোমরা যে দুজনের নাম বললে তারা আমার কাছে আল্লাহর চেয়ে কোনো কম নয়। তারা আমার বাপ মায়ের সমান। আমার আব্বু আম্মির কাছ থেকে যে হিন্দু ধর্মের জ্ঞানার্জন থেকে বঞ্চিত ছিলাম, সেই জ্ঞান পেয়েছি ওনাদের কাছে। পেয়েছি সেও মায়া ভালোবাসা যদি সারাই জীবন থেকে দূরে সরাবার হতো, ভাই বিয়েতে রাজি না হতো, তাহলে অনেক আগেই খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলবি। বেলাল পালকে এই সাইনকে ধরবার জন্য এই বাঁশ বাগানে অন্তত সত্যিটা না বলতে পারিস, মিথ্যা বলে এক জাতির মধ্যে এক জাতির সঙ্গে মানুষে বিভেদ করবার চেষ্টা করবি না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তোদের মাফ। মার মাস আল্লাহ
করছিলাম আর ও বারবার ফোনটাকে কেটে দিচ্ছিল, কিন্তু কিন্তু শেষবার না ফোনটা ভুল করে ধরে ফেলে। আর তখনই কিছু অজানা লোকের কথাবার্তা আমি শুনতে পাই। লোকগুলো রহমতকে বলছিল রহমত যেন আমাকে ছেড়ে দেয়, না হলে ওরা নাকি রহমতকে খুন করবে। আর তার সাথে লোকগুলো এও বললো ওদেরকে নাকি পাঠিয়েছে আমার বাবা মা। না 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 না, এ কি করে সম্ভব? এ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে মিথ্যে। কিন্তু রহমত কোথায় গেল? রহমত, রহমত, রহমত। কে ওখানে এভাবে পড়ে রয়েছে? গায়ে আবার নামা বলে কে ওখানে? কেন তাকে কেড়ে নিলে? কি অন্যায় করেছিল? কি গুনাহ সে করেছিল যে তুমি তার কাছে তাকে কেড়ে নিলে? বলো বলো, আল্লাহ চুপ করে দেখো না, বলো। সই এসেছি। ভাই সাহেব, আপনি এসেছেন? আপনারা দাঁড়ান, আমি সারাইকে ডেকে দিচ্ছি। আর তুই? বেলা তো গড়িয়ে গেল, দেখতে পাচ্ছিস না? আমার রহমতকে স্নান করাতে হবে না? বালতিতে করে জল নিয়ে এসে গামছা দিয়ে আমি ওর ছবিটাকে মুছিয়ে দেবো, তবে তো স্নান করবে। আর স্নান হয়ে গেলে আমাকে বলবে, আমি আমার বড় ভোগ লেগেছে, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। আমি ওর জন্য আগে রান্না করে রাখি রে। তারপর আমি গোসল করবো, গোসল করার পর থালায় করে ভাত নিয়ে ছেলের ফটোর সামনে বসে দুজনে কত গল্প করবো, কত কথা বলবো। আসে মাঝে মাঝে সানাই আসে, কিন্তু বেটি আমার কথা বলে না, শুধু কাঁদে আর কাঁদে, শুধু কাঁদে। ও ভাই সাহেব, আমি বলি কি,
শালাইকে আপনারা দিন কত আপনাদের বাড়িতে নিয়ে যান। হ্যাঁ, ওকে समझान যে ওর জান रहमत प्यार ওর জান সে মরে গেছে। কি হতেছে, কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। কি হবে গো, রহমতের খুনকে নিয়ে যেভাবে চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। আগে ওর সঙ্গে কথা বলি, তা নয় ওকে বাড়িতে নিয়ে যাব। না, আমি যাব না। তোমরা এখান থেকে চলে যাও। সানাই, আমরা যে তোকে নিয়ে যেতে এসেছি। কানে শুনতে পাও না? বললাম তো আমি যাব না। এটাই তো আমার স্বামীর ভিটে। আমি স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাবো না, কখনো যাবো না, কোথাও যাবো না। তোমরা চলে যাও। সানাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে মা? তুই কার সঙ্গে এইভাবে কথা বলছিস? উনি যে তোর বাবার সঙ্গে এইভাবে কথা বলতে তোর লজ্জা করছে না? লজ্জা করছে না। তোমরা যদি ভদ্রভাবে চুপচাপ এখান থেকে না যাও, তাহলে খাওয়ার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করো। কি করলে তুমি? মেয়েটাকে তুমি মারলে কেন? আয় মা, খবরদার, একদম ছবে না তোমরা কি ভেবেছ আমি কিচ্ছু জানি না? আমি কিচ্ছু বুঝি না। সব জানি আমি সব জানি। হ্যাঁ, কে মেরেছে আমার রহমত, আমি সব জানি। তুই যদি সত্যি সব জানিস, তাহলে তুই পুলিশকে বলছিস না কেন? বলবো, সব বলবো। আর যেখানে বলবো, আর যা বলবো আমি সেখানেই বলবো। ওর কি মাথা খারাপ হয়ে গেছে মা? ওরে মা, তুই আমার সঙ্গে বাড়ি চল। ওরে, তুই যে আমাদের একমাত্র মেয়ে। আর রহমত তো এবার একমাত্র ছেলে ছিল গো মা। আমি কখনো যাবো না বাড়ি ছেড়ে, কোনোদিনও যাবো না, মরে গেলেও না। তোমরা আমাকে বাড়ি থেকে কখনো নিয়ে যেতে পারবে না। আমি চলে গেলে এই রহমতের বাবার মায়ের কি হবে বলতে পারো? আমি যে রহমতকে কথা দিয়েছিলাম যে বিয়ের পরে সত্যি যদি এরকম কোনোদিনও পরীক্ষার দিন আসে, আমি ওর বাবার মায়ের পাশ ছেড়ে কখনো কোথাও যাবো না। আমি যতদিন বাঁচবো এদের মেয়ে হয়ে বাঁচবো। আমি তোমার পেটে, আমি তোমার পেটে। আপু, আমি তোমার পেটে। আপু, আমি তোমার পেটে। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? চলে যাও তোমরা। তোমাদের আমার সহ্য হচ্ছে না। চলে যাও তোমরা, চলে যাও। কেন আমি করছি আমাদের মেয়ে? জানি না, কিচ্ছু জানি না। ও কারা খুন করেছে? বল, কে মেরেছে তোর রহমতকে? তুমি খুন করেছো আমার রহমতকে। আর তুমি শুধু এখনো তোমার সঙ্গে আছে তোমার বউ। হ্যাঁ, ঠিক বলছি, একদম ঠিক কথা বলছি আমি। আমার রহমতকে এরা দুজন খুন করেছে। খুন করেছে আমার রহমতকে। ওরা আমার কেউ নয়। যারা আমাদের মৃত্যুর জন্য দায়ী, তারা আমার কেউ হতে পারে না। শুনছো তোমরা আমার কেউ না। তোর কথাই যদি সত্যি হয়, তাহলে তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি প্রমাণ আছে তোর কাছে? যা নিয়ে আয় সবার সামনে। সত্যি যদি রহমতের খুনের সঙ্গে আমরা জড়িত থাকি, তাহলে আমাদের যেন ফাঁসি হয়। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা নিয়ে আয়। সব প্রমাণ আছে। আমার এই মোবাইলে। সেদিন আমার সঙ্গে রহমতের দেখা হওয়ার কথা ছিল। আমি বারবার রহমতকে ফোন করছিলাম, আর তখন হঠাৎ ফোনটা কেটে দিচ্ছিল। কিন্তু শেষবার না, ও ভুল করে ফোনটা ধরে ফেলে। আর তখন
ব্যাপারে কিছু অজানা লোকের কথাবার্তা। লোকগুলো বলছিল লোকগুলো নাকি হিন্দু, আর বলছিল রহমত যদি আমাকে বিয়ে করে তাহলে তাহলে রহমতকে নাকি ওরা পৃথিবী থেকে সরিয়ে দেবে। আর তার সাথে এও বললো ওদেরকে নাকি পাঠিয়েছে এই সানাইয়ের বাবা মা। কে কি বলেছে সে কথা নিয়ে কেন এরকম করছিস রে মা? তাহলে কেন তুই এইসব কথাগুলো আমাদের বলিসনি কেন? বললে যে তোমরা আমাকে মেরে ফেলছিল। তাই নয় সই আমাদের সানাই না হয় মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তোরা দুজনে তো রহমতের বাবা মা, তোরা দুজনে বল যদি রহমতকে খুন করারই হবে তাহলে এই 7 দিন আমাদের মেয়েকে তোদের ঘরে রাখবো কেন? আর তোর ছেলেকেই বা আমি আমার ঘরে রাখবো কেন? মানছি রহমতের জীবনের উপর আমাদের নয় মারা ছিল না, কিন্তু রহমতের সঙ্গে না না না। ভাইজান তুমি বলো না, ভাইজান তুমি বলো না। তোমাদের ঘরের মেয়ের কাছে না হয় কিন্তু তোমরা দুজনে তো রহমতের বাবা মা। ওকে জিজ্ঞাসা করো ওর সঙ্গে যখন বাঁশবাগানে রহমত দেখা করতে যাবে বলেছিল, যখন ফোন করেছিল তার আগে আমাকে ফোন করেছিল। আমি বলেছিলাম আমি পায়েস রান্না করে রাখছি, তোরা এসে নিয়ে যাবি। আমরা যদি রহমতকে খুন করারই হবে তাহলে রহমতের সঙ্গে ওকে বা আমাদের বাড়িতে আসতে বলবো কেন? আর আমি বা পায়েস রান্না করে রাখবো কেন? তাহলে তো ওকে যেতে আমি বারণ করবো, আর সেই সুযোগে আমাদের পাঠানো দুষ্কৃতীরা এসে রহমতকে খুন করবে। না গো না, নিজের পেটের মেয়ের কাছে যখন আমরা পর তখন আর এক মুহূর্তের জন্য আমরা এখানে থাকবো। আমার না বুঝতে পারো মুখ লেগে গেছে গো মা, আমাকে তুমি ক্ষমা করে দাও না মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা কি কখনো সন্তানের উপরে রাগ করে থাকতে পারে? তার মানে এটা তো পরিষ্কার যারা হিন্দুর মুখোশে আড়ালে রহমতকে মেরেছে তারা শুধু রহমতকে মারার উদ্দেশ্যে আসেনি, তারা চেয়েছিল এই নিতাই যাওয়ার প্রতিটা হিন্দু মুসলিমের ঘরে ঘরে আগুন জ্বালাতে। একদম একদম তাই। এই অশান্তির আগুন জ্বালাবার জন্য এটা একটা চক্রান্ত। হতে পারে এর পেছনে অন্য কোনো ফায়দা তোলার চেষ্টা করছে। হতে পারে এটা কোনো ভোটের। হ্যাঁ, আমরা এখন না পুলিশের কাছে গিয়ে বলি চল সব। থানায় গিয়ে কোনো লাভ হবে না। যারা এই নোংরা খেলা নিয়ে খেলছে সেই রাজনীতিকে একেবারে শেকড় সমেত রুখে ফেলতে হবে। কি করে? একটাই উপায় আছে প্রকৃত বিচার পাওয়ার। ন্যায় হবে রহমতের আত্মার সঙ্গে, শাস্তি পাবে খুনিরা। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন কেউ তাদের বাঁচাতে পারবে না। বিচার হবে, প্রকৃত বিচার হবে। এটা একজনই পারবেন। 91,370 91,370। হ্যালো দিদি, আয়ের যুবা আয়ের ছাত্রের দল, আয়ের নবী আয়ের যুবা আয়ের ছাত্রের দল,
যেভাবে সাম্প্রতিকতার বাতাবরণ তৈরি হয়েছে তাতে আমি নিশ্চিত এটা শুধুমাত্র একটা রাজনৈতিক অভিসন্ধি। এক জাতির সঙ্গে অন্য জাতির যে গড়ে উঠেছে সৌভাতৃত্ব, ভালোবাসার বন্ধন, তার প্রতি আঘাত করা হচ্ছে। আর এই চক্রান্ত করছে শুধু একমাত্র ওই বিজেপি। অপসংস্কৃতির মোড়কে আবৃত পুরো দলটা সবসময় অশ্লীল ভাষা প্রয়োগ করে একটা নোংরা বাতাবরণ তৈরি করা হচ্ছে। তবে আর নয়, অনেক সহ্য করেছি, এবার এসেছে ওদের উপযুক্ত শিক্ষা দেওয়ার। আমায় ডেকেছেন? হ্যাঁ অভিষেক, দুদিন আগে নেতাইডাঙ্গা নামে একটা জায়গা থেকে সানাই নামে একটা মেয়ে দিদিকে বলো নাম্বারে ফোন করে সে সরাসরি আমার সঙ্গে কথা বলে। মেয়েটি জানায় যে ওদের এলাকার রহমত আলম নামে একটা ছেলে খুন ও তদন্ত এখনো নাকি পুলিশ করে উঠতে পারেনি। কিন্তু গোপন সূত্রে আমি খবর নিয়ে জেনেছি ওই রহমত আলমের খুন করেছে হিন্দুরা বলে সবার ধারণা। কারণ খুনের পর রহমতের গায়ে জড়ানো ছিল একটা নামাবলী। আর এটাই আমি নিশ্চিত এটা একটা রাজনৈতিক অভিসন্ধি। তোর কি মনে হয় বলতো? দুটো পরিবারই আমার খুব কাছে। আমার কেন্দ্র বলে আমি বলছি না, হিন্দু মুসলমানের মধ্যে এত সুন্দর মেলবন্ধন খুব কম জায়গায় দেখা যায়। প্রতিটা মানুষ নিজ নিজ কর্মজীবনে ব্যস্ত। প্রত্যেকটা মা বোনেরা সংসারের মঙ্গল চিন্তা করে চলেছেন। আমাদের পার্টির কর্মীরা প্রতিনিয়ত মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে চলেছেন। এমন একটা অঞ্চল যেখানে অপসংস্কৃতি ভ্রষ্টাচারের কোনো নামগন্ধ নেই। এরকম একটা জায়গায় এরকম ঘটনা ঘটায় আমি ভীষণভাবে বিপর্যস্ত। না অভিষেক, নিজেকে তুই আর কষ্ট দিস না। সারাই দিদিকে বলেছে তার সমস্যার কথা, এর প্রতিকার আমাদেরকেই করতে হবে। এই মুহূর্তে শুরু হবে ওই রহমত আলমের খুনের তদন্ত। কে বা কারা খুন করেছে, কেন খুন করেছে, কোন কোন খুনের জড়ে আছে, এই অভিসন্ধির পেছনে সমস্ত কিছু খুঁজে বের করতে হবে আমাদেরকেই। আর এই বিশাল কর্মযজ্ঞের ভার আমি তুলে দিলাম তোর হাতে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই। সুব্রত দা, সৌগত দা, সুদীপ দা, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক সবাই আলোচনা করে আমাকে ফোন করে জানিয়েছে এবং আমিও সিদ্ধান্ত নিয়েছি আমার পরে এই মা মাটি মানুষের দায়িত্ব তোকেই নিতে হবে। আমি? হ্যাঁ তুই হবি এর যোগ্য একমাত্র উত্তরসূরি। আজ আমি সগৌরবে ঘোষণা করলাম তুই হবি ভবিষ্যতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একমাত্র কাণ্ডারি। আমার ন্যায় নীতি আদর্শ থেকে বড় যেমন কেউ নেই, তেমনি আমার গরিব পার্টির পাশে দাঁড়িয়ে তোকেই সবকিছু লড়তে হবে আর এই পালন তোকেই করতে হবে। আজ আমি গর্বিত, কথা দিচ্ছি আপনাকে। যতই আসুক বাধা বিঘ্ন, যতই আসুক মৃত্যু ভয়ে, সত্য উদ্ঘাটন করবে অভিষেক, হবে মা মাটি মানুষের জয়। ইয়েস, এটাই তো চাই অভিষেক। যেই হোক এই ডান্ডার সৃষ্টিকারী, খুঁজে বের কর তাকে। এই বাংলার মানুষ আরো ভালো করে জানো, দিদিকে বলো কর্মসূচি কোনো দলীয় প্রচার নয়, এটা একটা আদর্শ, একটা মেরুদণ্ড। তাই যেই হোক দোষী, নিষ্ঠা সে কিছুতেই পাবে না। যেখানে সে লুকিয়ে থাক, খুঁজে বের কর তাকে। সকলের সামনে তাকে টেনে হিসড়ে দেখা। শুধু সেই দোষী নয়, যারা যারা জড়িয়ে আছে এর সঙ্গে তাদের সবাইকে টেনে বের কর। ঘুরেও দেখবি না সে কোন দলের কতটা প্রভাব তার। এমনকি আমাদের দলের কোনো বেনে জল যদি এটা জড়িয়ে থাকে, তাকেও তুই কিছুতেই ক্ষমা করবি না অভিষেক। সমস্ত ক্ষমতা তুলে দিলাম আমি তোর হাতে। এবার আমি শুধু অপেক্ষা করব এর শেষ পরিণতি দেখার জন্য। কথা দিলাম আপনাকে, আপন ন্যায় নীতি আদর্শকে সম্মুখ পালে রেখে প্রতি পদে প্রতিক্ষণে প্রতিটা মুহূর্তে মানুষের পাশে থাকবে এই অভিষেক। এই বাংলা হলো আমাদের গণদেবতার মন্দির, আর সেই মন্দিরের একমাত্র পূজারিনী আপনি। আজ থেকে এই মন্দিরের রক্ষা করার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নিল ধর্মযুদ্ধের সেনাপতি এই অভিষেক। সর্বক্ষণ মন্দিরের দ্বার আগলে থাকবে এই অভিষেক। যদি কেউ মন্দিরের গায়ে একটা কাটার আঁচড় লাগাবার চেষ্টা করে, তাহলে সম্মুখেই তার মোকাবিলা করবে এই অভিষেক। দেখবো না সেকে কতটা প্রভাব, মুহূর্তে তাকে শেষ করবো সেখানেই। প্রতিজ্ঞা এই অভিষেকে। আশীর্বাদ করি আদর্শের জয় হোক। এই যে আমার সোনার গান, আমার মাটির মাই, আমার সোনার গান, সন্তোষালী খাওয়া খেলা, আমার মাটি মা, আমার সোনার গায়ে আমার মাটি মা, আমার সোনার গায়ে আমার মাটি মা। এই যে আমার সোনার
এই যে আমার সোনার গাঁ, এই যে আমার সোনার গাঁ। অশান্তি অনেকদিন বাদে একটা সাম্প্রদায়িকতা ঝড় তুলে মক্ষম অশান্তি লাগানো গেছে হিন্দু মুসলিম জাতির মধ্যে। এই তো মাঝে মধ্যে ওর ঘর দাও 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 করে যাচ্ছে, ওর হাত পা ভাঙা হচ্ছে। এগুলো দাও 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 করে না ধরা পর্যন্ত লাভ হবে না। যে দাও দাও করে জ্বলছিল সেটাও এবার কিন্তু জল ঢালা হয়ে যাবে। এটা তো দুর্ম, এর মুখ থেকে কোনোদিন ভালো খবর বা আনন্দের খবর শোনা যায়নি। হ্যাঁ তাই তো, একে ওই দল থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে। হ্যাঁ আমাকে না হয় দল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু আপনিও তৈরি থাকুন। ওনার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেভাবে সবকিছু আগাচ্ছে এবার বাংলা থেকে আপনাকে আর মোদিজিকে ভারত ছাড়া করবে। মানে খুব সোজা, রহমান মিয়ার খুনের ব্যাপারে যে অশান্তি লেগেছে তার জন্য সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছে না। কলেজ চলছে, দোকানপাট বন্ধ, স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষও রাস্তায় বেরোতে পারছে না, এমনকি যান চলাচল বন্ধ হয়ে গেছে। রহমত মিয়ার খুনের জন্য ওরা খুব শীঘ্রই গভীর আন্দোলনে নামবে। আন্দোলন আগুন লাগা, প্রয়োজন হলে দু চারটি খুন খারাপি হয়ে যায়। এই মোগল, আমরা তো এটাই চেয়েছিলাম। তাই সব সময় না আপনি ভুল ভাব কথা বলেন, শুধু ভুল কথা বলেন। আপনি খুব অশ্লীল মন্তব্য করেন। এই তো কিছুদিন আগে আপনি বলেছিলেন যে গরুর দুধে সোনা আছে। আরে মশাই, যদি গরুর দুধে সোনা থাকতো তাহলে ওই আচার অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে কেউ আর সোনার গহনা পড়ে যেত না। সবাই না ওই মাথায় দুধ ঠেলে নিয়ে ঘোরাঘুরি করতো। যত সব মূর্খ, একদম চুপ করে ভুলে যাও না, দলে ঢোকার আগে আমি কিন্তু বলে কয়ে তবে ঢুকেছি যে পরবর্তী রাজ্য সভাপতির পদটা আমার। কিন্তু না, আমার সঙ্গে বেইমানি করা হয়েছে। বুঝল না, 2021-এ বিধানসভা ইলেকশনের আগে আবার ঢুকে পড়বো ওখানে, তখন বুঝবে ফেলা। বলো, হ্যাঁ আর কিছু বলার আছে না? আছে, আর অনেক কিছু বলবার আছে। অনেক ভালো, দেরি করছো কেন? তবে হ্যাঁ, আমি জানি তুমি মনে হয় উপর মহলকে কিছু একটা বলার চেষ্টা করেছিলে। হ্যাঁ, না 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 না, তবে উপর মহলকে সমালোচনা করার অধিকার কিন্তু তোমার নেই। ভালো ভালো, খুব ভালো। আপনারা নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই করুন, আর ওইদিকে সকলকে একত্রিত করে একটা বড় আন্দোলনে আনতে চলেছে আমাদের ওই বিরোধী ওই মা মাটি মানুষের পার্টি। তাহলে তোকে রেখেছি এখানে কি জন্য? তুই থাকতে কি করে বন্ধ হয়ে আছে ওই সাম্প্রদায়িকতা আর শান্তি? যে ভ্রষ্টাচারের বাতাবরণ আমরা সৃষ্টি করার চেষ্টা করেছিলাম, সেই দাঙ্গা বন্ধ হয়ে গেলে আর আর আমাদের কিছুই করার থাকবে না। শুনে না? আচ্ছা আচ্ছা, রহমত মিয়া মরেছিল না? রহমত মিয়াকে তুই মেরেছিলি তো? এবং সে মেরেছিলি হিন্দু সেটা। শোন, এইবারে শুরু করার একটা দাঙ্গা, এইবারে মার এই সারা হিন্দুদের, আর সেটা করবি মুসলমান থেকে। মাথায় রাখবি, যখন খুনটা করবি ঠিক তখনই ওই স্পটে দাঁড়িয়ে চিৎকার করবি, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। খুনটা যখন করবি কালো কাপড়ে মুখটাকে ঢেকে রেখে তবে খুনটা করবি, এটা মাথায় থাকে যেন। মারতে বলছে? হ্যাঁ, মারতে বলছি। মেরে দেবো, একটা নয়, দুটো নয়, কত? তিনটে নয়, 300, 3000। শুরু হবে রাত প্রায় 1টা বাজতে চললো। এই সময় ওনাকে কি ডিস্টার্ব করা ঠিক হবে? না না, ব্যাপারটা না জানাই নয়।
দেখি একবার ট্রাই করে। স্যার স্যার এ কি বলল আপনি এই সময় এনি প্রবলেম? স্যার প্রথমে এত রাত্রে আপনাকে ডিস্টার্ব করার জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যাপারটা জরুরি ছিল তাই। খবর কথা বলছেন কেন অফিসার? আপনি আমার সাথে মিট না করলে বলুন আমি অসন্তুষ্ট হতাম। স্যার হ্যাঁ বলুন বাবু, শুধুমাত্র দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে চলেছে একটা সাম্প্রদায়িক দল। সাধারণ মানুষের চোখে জল ছড়িয়ে চলেছে। শুধু নেতাইডাঙ্গা নয়, বাংলার বিভিন্ন প্রান্তরে প্রান্তরে অশান্তির আগুন জ্বালিয়ে চলেছে ওই সাম্প্রদায়িক দলটাই। মা হারছে তার সন্তানকে, সন্তান হারছে তার বাবাকে, স্ত্রী হারছে তার স্বামীকে, এক ভাইকে খুন হতে দেখছে আর এক ভাইয়ের সামনে। সেই সমস্ত অসহায় হতভাগ্য মানুষগুলো বিভিন্ন রজনী কাটাবে আর আমি থাকবো শান্তির মুখে মগ্ন। না না মনোর না, তা হতে পারে না। আমাদের মামাটি মানুষের সরকার স্বার্থপরতার রাজনীতি করে না মনোর বাবু। বলুন কতখানি এগেল আপনার ইনভেস্টিগেশন? স্যার আমাদের ইনভেস্টিগেশন টিম পৌঁছে গেছে নেতাইডাঙ্গার প্রতিটি ঘরে ঘরে, গ্রামের প্রত্যেকটি মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে এই কদিনে গ্রামের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে কিনা এবং বহিরাগত বা অচেনা কোনো ব্যক্তির আশেপাশে লক্ষ্য করা গেছে কিনা। সেক্ষেত্রে সাক্ষাৎকারী সাক্ষাৎ দিয়ে আমরা ছবি আঁকার প্রোগ্রাম চালাচ্ছি জোর কদমে। দ্যাটস ওকে। এর মধ্যে কি কোনো ক্লু পেলেন আপনি? আগে স্যার রহমত আলম যে বাঁশবাগানের মধ্যে খুন হয়েছিল সেই বাঁশবাগানের খুনের ঠিক আগে 5 জনকে ঢুকতে দেখেছিলেন ওই গ্রামেরই এক মহিলা, এবং ওদের মুখে একজনের ছিল গামছা জোড়ানো এবং আরেকজনের গায়ে ছিল নামাবলী। ও, রহমত আলমকে খুন করার পরেই তাদের নামাবলীটা জড়িয়ে দিয়েছিল না? এক্স্যাক্টলি স্যার। এবং যে মহিলা ওই 5 জনকে বাঁশবাগানে ঢুকতে দেখেছিলেন তিনি আবার কিছুক্ষণ পরে ওদের বের হয়ে আসতেও দেখেছিলেন। কিন্তু কোনো অস্বাভাবিকতা? ইয়েস স্যার, মুখে গামছা জোড়ানো লোকটার গামছা তখন ছিল কোমরে জোড়ানো, এবং যার গায়ে নামাবলী ছিল তার গায়ে তখন নামাবলী ছিল না, তার মাথায় ছিল নামাজের টুপি। ও, তাহলে ওরাই ছিল রহমত আলমের খুনি। একটা জলজান্ত ভবিষ্যৎ দেশের একটা মানব সম্পদকে ধ্বংস করে ওরা অশান্তির বীজে এইভাবে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। ইয়েস স্যার, ইয়েস। এবং হ্যাঁ, এটা একটা শুধু রাজনৈতিক অভিশন নেই, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার ষড়যন্ত্র। একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। এবং ওই আততায়ী 5 জনকে আমরা স্কেচ করেছি। আর শুনলে স্যার খুশি হবেন স্যার, আমরা অলরেডি নদীর ধারে ইটভাটা থেকে একজনকে গ্রেপ্তারও করেছি, যে কিনা বেকার নামে পরিচিত। আরেকজন? স্যার আমরা খোঁজ চালাচ্ছি স্যার, তবে বেকার কাছ থেকে জানতে পারা গেল ওদের দলের লিডার নাকি লাতুয়া। Yes, sir! একজন দাগি আসামি এবং পেশাদারি খুনি। অফিসার যেখান থেকে বলেন যেমন করে বলেন ওই শয়তানটাকে খুঁজে বার করুন, জানার চেষ্টা করুন কেন খুন করেছিল, কারা কারা এই খুনের সাথে জড়িত। এর জন্য যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয়। প্লিজ স্যার, প্লিজ এতটা এক্সাইটেড হবে না, বি কুল। অফিসার এই ধরনের ঘটনা যদি আপনার পরিবারে ঘটতো? স্যার আমি এখন আসছি স্যার, যদি কোনো ক্লু খুঁজে পাই এবং আসামির যদি কোনো খোঁজ পাই আপনার সঙ্গে দেখা করবো। অথচ যদি দূরত্ব থাকে তাহলে আমি ফোনেই কথা নেব। আসছি স্যার। ঠিক আছে। ওই রহমত আলম আমার ভাই, সারাই আমার বোন, বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে আমাদের মা বাবা ভাই বোন, এরা সবাই আমাদের তৃণমূল কংগ্রেস দলের সংসারের এক একটা সদস্য। আর এই বৃহৎ সংসারের করতে হলে আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জি, সেই মায়ের উদ্দেশ্যে আমি বলি, জীবন সংগ্রামে বিধ্বস্ত সন্তান যখন লড়ছে পাঞ্জা মৃত্যুর সাথে, মায়ের আশিস ধরে পড়ছে ঝরে, সদা সর্বদা তাদের সাথে এগিয়ে চলার মন্ত্র পেয়ে চলছে ছুটে জীবন রোলে। ধন্যবাদের মা মমতা, প্রণাম জানাই তার চরণে, তার চরণে। হায় ভগবান, এ আমার কোন বিপদে পড়লে? বেজম্মা লাতুয়া আজ বেওয়ারিশ লাশ হতে চলেছে। দেখি শেষ চেষ্টা করে যদি বাঁচতে পারি, একবার মোদিজিকে ফোনটা লাগাই। হ্যালো হ্যালো, হায় আল্লাহ, এ সুইচ তো দেখি দেখি আরেকবার দিলীপকে ফোন করে। হ্যালো হ্যালো, দিলীপ দা, সারা ধরলো না। দেখি বাজার চলে
ফোনটা করে দেখি। হ্যালো, কি স্যার আমাকে চেনো না? আমাকে দাঙ্গা করে আজ বলছো চেনো না? আমি বাঁচার জন্য আমি এই রাস্তা দিয়ে চলে যাব। না না, আমায় মারবেন না, আমি এই রাস্তা দিয়ে চলে যাব। মমতাময়ী মাকে আমি আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা আমি করতে পেরেছি। বহু খুনের আসামি অ্যারেস্ট হয়েছে, লাটুয়া থেমে গেছে, দাঙ্গা শান্ত হয়েছে আজকের বাংলা ওই একটা পদক্ষেপেই। সেটা হলো দিদিকে বলো। ওই একটা পদক্ষেপেই মুছে গেছে কত শত নারীর চোখের জল, থেমে গেছে কত শত নারীর হাহাকার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফিরে পেয়েছে তাদের স্বপ্ন, আদায় করে নিয়েছে তাদের নিজ অধিকার। সেই জন্যই তো আমরা পশ্চিমবঙ্গবাসী আছি আপনাদের সঙ্গে। আমরা একসাথে বাঁধবো সেবা ভালোবাসা শান্তির পানিতে থাকবো। আমরা একসাথে বাঁধবো সেবা ভালোবাসা শান্তির পানিতে থাকবো। জীবনে সর্বাধিক দুঃখ ব্যথা শান্তি দর্শক মন্ডলী এবং উৎসব কমিটিকে জানাই অষ্টমী নাট্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভরাত্রি। আমাদের যাত্রা অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার।